এই মুহূর্তে আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আমি যে বিষয়টি নিয়ে এখন সরাসরি কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের গর্ব বাবর আলী, যিনি কিছুদিন আগে এভারেস্ট জয় করেছেন। তিনি ঢাকায় এসে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি তার নিজ বাড়ি চট্টগ্রামে ঠিক আজ রাত 8টার ফ্লাইটে চলে যাবেন। চ্যানেল 24-এর সাথে তিনি কথা বলবেন, তার কাছ থেকে অভিজ্ঞতাগুলো জানতে চাইবো এবং তার পথ চলাটা জানতে চাইবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-এর পক্ষ থেকে। আপনি এভারেস্ট জয় করে এসেছেন, বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন এবং আপনি যে বিষয়টি বলবেন, আসলে আপনি যে পথটা পাড়ি দিলেন এই এভারেস্টে ওঠার ক্ষেত্রে, আমরা অনেক ক্ষেত্রে জানতে পেরেছি আপনি উঠতে গিয়ে অক্সিজেনের অভাব পড়েছেন, তুষার ঝড়ে পড়েছেন। সেই সময়টিও কীভাবে ওভারকাম করেছেন? ওভারকাম বলতে মানে তুষার ঝড়টা তো কিছু জিনিস তো আসলে আমরা কন্ট্রোল করতে পারি, কিছু জিনিস কন্ট্রোল করতে পারি না। আমি যেমন আমার প্রিপারেশনটা হয়তো কন্ট্রোল করতে পারতাম যাওয়ার আগে, যে আমি নিজেকে আরেকটু কীভাবে ভালোভাবে প্রিপেয়ার করতে পারি। মানে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ, সহজ কথা। প্রিপারেশনটা ভালো হলে আমার ক্লাইম্বটা ইজি হতো। তো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়েছে। জাস্ট ফেরার সময় যেমন কিছু ক্ষেত্রে যে আনকন্ট্রোলেবল থিং, যেমন প্রকৃতি বা হঠাৎ করে তুষার দশ আসা, তো এগুলো তো আর কন্ট্রোল করতে পারি না। তো ক্লাইম্ব করে নামার সময় ব্যালকনির আগে যে রিচটা আছে ওখানটায় তুষার ঝড়ে পড়ি। তো অলমোস্ট 2.5 ঘন্টা পারসিস্ট করে। তো পর্বতের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় আর কি, সেটা যদি আরও কিছুক্ষণ পারসিস্ট করতো তাহলে 3-4 ঘন্টা যদি হতো তাহলে হয়তো ফ্রস্ট বাইট বা তুষারক্ষত এগুলো হওয়ার চান্সেস থাকতো। লাকিলি 2.5 ঘন্টা পরে এটা থেমে যায় আর কি। এবং ওই যে বললাম যে প্রকৃতির উপর তো কারো হাত নেই, আর প্রকৃতির কারণেই থেমে গেছে দেখে দেন আমি এখন অক্ষত অবস্থায় ঠিকঠাক আছি আর কি। সর্বোচ্চ চূড়ায় ওঠার পর আসলে কার কথা মনে পড়লো এবং কি ফিল হয়েছে আপনি? প্রথমে যেটা আমার যে ক্লাইম্বটা শেষ হয়ে গেল, আই ওয়াজ এনজয়িং দ্য ক্লাইম্ব, বা যেহেতু আমি ক্লাইম্বের জন্যই এটা এসব করছি। তো ওইরকমভাবে যে খুব কিছু মনে হয়েছে ওটা না, ওটার চেয়ে আমার মাথায় এসছে যে ঠিকঠাকভাবে নামতে হবে। ইটস এ 2-ওয়ে জার্নি সবসময়। চূড়ায় উঠে গেলাম, উঠে ওখানে থেকে গেলাম বা এরকম তো না, বা এত উচ্চতায় তো কেউ থাকতে পারে না, তো নেমে তো আসতে হবে। আমার পরের বিষয় ছিল ডেফিনেটলি সুস্থভাবে সঠিকভাবে অক্ষত অবস্থায় নেমে আসা, হুইচ আই ডিড। আমরা আগে জানতে পেরেছি আপনার মা আমাদেরকে বলেছে যে আপনার ছেলে যাতে ডাক্তারি পড়াশোনাটাই ফিরে আসে। উনি অতটা পছন্দ করে না পাহাড়ে ওঠা ছেলে। তো সেক্ষেত্রে আপনার নেক্সট পরিকল্পনা কি? ডাক্তারি পড়াশোনায় কন্টিনিউ করবেন না আর অন্য কোনো চূড়ায় যাবেন? পড়াশোনা তো শেষ আসলে, মানে মা হয়তো বলতে চেয়েছে যে হ্যাঁ প্র্যাকটিস বা পেশাটার ক্ষেত্রে। তো ডেফিনেটলি সেটাও ইচ্ছা আছে, বাবা মার ইচ্ছা তো ওটাও পূরণ করতে হবে। আর পরবর্তী ইচ্ছা ডেফিনেটলি পৃথিবীতে তো অনেকগুলো 8000 মিটার মাউন্টেন আছে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সাম অফ দ্য আদার মাউন্টেন্স যেগুলো আমি সামনে ক্লাইম্ব করতে চাই। মানে নট নেসেসারিলি সেটা পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পা রেখেছি, এখন তো আর অন্যগুলো হয়তো হাইটের ক্ষেত্রে ছোট, কিন্তু এভারেস্টের চেয়ে অনেক টেকনিক্যাল অনেক মাউন্টেন আছে। আই রিয়েলি ওয়ান্ট টু ক্লাইম্ব দোজ মাউন্টেন্স। আপনি প্রথম আমরা শুনলাম যে এভারেস্ট চূড়ার পাশাপাশি আরেকটা চূড়ায়ও আপনি গিয়েছেন, আসলে সেটার এক্সপিরিয়েন্সটা একটু বলেন। আচ্ছা, সেটা হচ্ছে লোৎসে চূড়া। লোৎসে হচ্ছে পৃথিবীর 4th হাইস্ট মাউন্টেন। তো 4th হাইস্ট মাউন্টেনের ক্ষেত্রে হচ্ছে এটা বাংলাদেশ থেকে আগে কখনো ক্লাইম্ব হয়নি। তো এইরকম একটা চূড়া, এবং এটা হুইচ ইজ মোর টেকনিক্যাল দেন এভারেস্ট, যেহেতু ফেস ক্লাইম্বিং আছে, কুলোয়া ক্লাইম্বিং আছে। তো এরকম একটা মাউন্টেনের চূড়ায় দাঁড়ানো ডেফিনেটলি খুব আনন্দের একটা অভিজ্ঞতা, এবং একই অভিযানে 2টা 8000 মিটার আমাদের দেশ থেকে কখনো হয়নি। আমরাও যে পারি ইন্ডিভিজুয়াল স্পোর্টস, এক্সট্রিম স্পোর্টসগুলোতে আমাদের ছেলেপেলেরা যা পারে, তো এটার একটা আসলে কাইন্ড অফ সবার প্রতি হচ্ছে মেসেজ যাওয়া যে উই কুড ডু দ্যাট, যে আমরা জাতি হিসেবে এত দুর্বল নই আর কি। ধন্যবাদ আপনাকে। চ্যানেল 24 পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা কথা বলছিলাম বাবর আলী, যিনি বাংলাদেশের পক্ষ থেকে আবারও এভারেস্ট জয় করে দেশে ফিরে এসেছেন এবং তিনি তার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন।